নমস্কার। রাজ্যের শিক্ষক কর্মচারীদের কাছে অত্যন্ত সুখবর প্রশাসনের সূত্রে। সেটা হলো আগামী সেপ্টেম্বর মাসে ঘোষণা হতে পারে এক বড় ঘোষণা, আর সেটা হলো ডিএ। এমনই সূত্র প্রশাসনিক স্তর থেকে। কারণ রাজ্য সরকার এই মুহূর্তে রাজ্যের শিক্ষক কর্মচারীদের জন্য যে কয়েকটি ঘোষণা বরাবরই করার উদ্যোগ নিয়েছে, তার মধ্যে ডিএ দেওয়ার ঘোষণার বিষয়টি বিধানসভার অধিবেশনে করার ইচ্ছে প্রকাশ করে কিংবা করেছে। সেদিক থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিগত দুইবার বিধানসভার অধিবেশনে ডিএ দেওয়ার ঘোষণা করেছিলেন। এবার সেপ্টেম্বর মাসে রাজ্য বিধানসভার অধিবেশন অনুষ্ঠিত হবে এমনটাই খবর, এবং রাজ্যপালের সম্মতি কিংবা সিলমোহর পড়ার পর সেই অধিবেশনের দিন তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ঠিক বিধানসভার অধিবেশনের প্রথম দিন খুব সম্ভবত রাজ্য সরকারের তরফে এই বছর বা এবারের যে ডিএ বা ডিআর তার ঘোষণা করা হবে আনুষ্ঠানিকভাবে। এবং সেদিক থেকে দুর্গাপুজোর প্রাক মুহূর্তে কিংবা দীপাবলির প্রাক মুহূর্তে এই ডিএ ঘোষণাকে প্রশাসনিক স্তরের আধিকারিকদের অনেকে তাতে সম্মতি কিংবা তাদের যে বক্তব্য সেটা রেখেছেন। সেদিক থেকে প্রশাসনিক সূত্রে খবর, সেপ্টেম্বর মাসে বিধানসভার অধিবেশনেই সেখানে এবার ডিএ ঘোষণা হতে পারে। তবে কত শতাংশ দিয়ে ঘোষণা হবে, কত শতাংশ দিয়ে দেবেন ডাক্তার মানিক সাহার সরকার, এই প্রশ্ন কিংবা এই বক্তব্য বরাবরই থাকে, এবারও রয়েছে। রাজ্যের শিক্ষক কর্মচারীদের কাছে এই সময় অত্যন্ত চর্চিত বিষয় হচ্ছে ডিএ এবং সেই সঙ্গে অষ্টম বেতন কমিশন। কারণ কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠন করার সিদ্ধান্তে সিলমোহর দেওয়ার পর এই মুহূর্তে বিজেপি শাসিত রাজ্যগুলোতে তা নিয়ে আরও একবার প্রয়াস কিংবা উদ্যোগের কথা শোনা যাচ্ছে। কারণ ডাবল ইঞ্জিনের সরকারের আমলে কেন্দ্র সরকার যা সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার তা লাগু করে বা কার্যকর করে, বাকি সব ক্ষেত্রে সেটা প্রযোজ্য হলে তাহলে অষ্টম বেতন কমিশনের ক্ষেত্রে কেন হবে না? তার পাশাপাশি সপ্তম বেতন কমিশন হুবহু লাগু করার কথা যখন বলা হচ্ছিল রাজ্যের শিক্ষক কর্মচারীদের তরফে, সেদিক থেকে এবারের ডিএ দেওয়ার ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যের শিক্ষক কর্মচারীরা স্মরণ করিয়ে দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত সুধীর রঞ্জন মজুমদারকে। কারণ রাজ্যের শিক্ষক কর্মচারীদের বক্তব্য, যারা একেবারে বিজেপিপন্থী শিক্ষক কর্মচারী বলে দাবি করেন, তারাও একটা সময় সেই উদাহরণ টানতেন। বলতেন যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত সুধীর রঞ্জন মজুমদার এই রাজ্যের শিক্ষক কর্মচারীদের জন্য যে উদ্যোগ কিংবা ভূমিকা রেখে গেছেন, সেই উদ্যোগ কিংবা ভূমিকা পরবর্তী স্তরে পরবর্তী ধাপে আর রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী রাখতে পারেননি, এমন দাবি করা হচ্ছে। রাজ্যের শিক্ষক কর্মচারীদের কাছে এই মুহূর্তে যে কয়েকটি দাবি রয়েছে, তার মধ্যে অবশ্যই বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়া, তার সঙ্গে অষ্টম বেতন কমিশন গঠন করা, সর্বোপরি পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ মোতাবেক সমস্ত সুযোগ সুবিধা দেওয়া। যেহেতু 2026 সালে ষোড়শ অর্থ কমিশন লাগু হবে, পঞ্চদশ অর্থ কমিশনের সমস্ত বকেয়া মিটিয়ে দিতে না পারলে পরবর্তী ধাপে অর্থাৎ ষোড়শ অর্থ কমিশনে রাজ্যকে সে টাকা কমিটেড করবে না বলে রাজ্য শিক্ষক কর্মচারীদের বক্তব্য। নমস্কার, কে বলছেন? লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। আমরা শিক্ষক কর্মচারীদের বিভিন্ন বিষয় নিয়ে যখন কথা বলি, আপনাদের প্রায় প্রত্যেকের কাছে যখন বিষয়গুলো আমরা উপস্থাপন করি, সেদিক থেকে রাজ্যের শিক্ষক কর্মচারীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিএ, এবং সেই ডিএ ঘোষণার মধ্য দিয়ে রাজ্য শিক্ষক কর্মচারীদের কাছে যে বক্তব্য পৌঁছে দেওয়া দরকার সরকারের তরফে, সেদিক থেকে বোধ হয় বক্তব্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সরকারের বিভিন্ন মহল উদ্যোগ গ্রহণ করেছে। সেদিক থেকে রাজ্যের বর্তমান বিজেপি সরকারের আমলে যে শতাংশ দিয়ে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে মোট 33%। নমস্কার, কে বলছেন? কথা বলুন। বলতে বর্তমানে ভারতবর্ষের একটা সমস্যা, ওই কথাটা হলো। এবং এই রাজ্যের শিক্ষক কর্মচারীদের কাছে বরাবরই বিধানসভার অধিবেশন তাকিয়ে থাকার মতন। কেউ কেউ বলছিলেন যে বিগত সরকারের সময় বছরে দুবার দিয়ে দেওয়া হতো, জুলাই এবং জানুয়ারি মাসে। জুলাই এবং জানুয়ারি মাস এলে রাজ্যের শিক্ষক কর্মচারীরা হিসাব কষে রাখতেন। বলা ভালো, ডিসেম্বর থেকে হিসাব শুরু করতেন, জানুয়ারিতে দিয়ে পাওয়ার পর সেই হিসাব মিটে যেত।
তারপর বলা যেতে পারে জুন থেকে হিসাব শুরু হয়ে যেত, জুলাই মাসে দিয়ে পাওয়ার পর আগস্ট মাস পর্যন্ত হিসাব কষে তারা দেখছেন পরবর্তী ধাপে কি হয়। সেই সঙ্গে ইনক্রিমেন্ট তো রয়েছে। এই রাজ্যে শিক্ষক কর্মচারীদের কাছে বরাবরই যে বিষয়গুলো খুব আলোচনা কিংবা চর্চিত বিষয়, সেটা হচ্ছে এই রাজ্যে শিক্ষক কর্মচারীদের বকেয়া সমস্ত কিছু মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে, এবং মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে এই রাজ্যে শিক্ষক কর্মচারীরা বরাবরই সরকারের ঘোষণার কথা বলেন। বিজেপি শাসিত রাজ্যে ত্রিপুরা থেকে অন্যান্য রাজ্যগুলোতে ডিএর পরিমাণ যখন বেশি, তখন এই রাজ্যে শিক্ষক কর্মচারীরা তাদের বক্তব্যের কথা তুলে ধরেন। সেদিক থেকে গতকাল টিএসসিসি দিগ্বিজয় ভবনের নেতৃত্ব সাংবাদিক সম্মেলন করে বক্তব্য উপস্থাপন করেছেন। আমরা তাদের বক্তব্য শুনব। আমাদের রাজ্যের শিক্ষক কর্মচারীদের যে অবস্থা, বঞ্চনার যে অবস্থা, পাহাড়, এই বঞ্চনার বিরুদ্ধে আমরা দীর্ঘদিন যাবৎ কথা বলে আসছি এবং আমরা চেষ্টা করছি যাতে রাজ্যে আন্দোলন তৈরি করা যায়। কিন্তু ত্রিপুরার যে শিক্ষক কর্মচারীদের মানসিক যে অবস্থা, প্রশাসনের বিভিন্ন কালো আইন, সামাজিকভাবে একটা সামাজিক নিরাপত্তার অভাব, স্কুলে, কলেজে, অফিসে শিক্ষকরা, কর্মচারীরা, আপনারা দেখেছেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আজকে বিভিন্ন কর্মক্ষেত্রে তারা আক্রান্ত হচ্ছে। একটা মানসিক ভীতি প্রচণ্ডভাবে বৃদ্ধি হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে শিক্ষক কর্মচারীরা ফিল করছে তারা কতটা বঞ্চিত হচ্ছে এই রাজ্য সরকারের আমলে। এবং আগামী সেপ্টেম্বর মাসে বিধানসভার অধিবেশন এবং সেই অধিবেশনে দিয়ে ঘোষণার বিষয়টিতে সিলমোহর পড়লে তাহলে কত শতাংশ দিয়ে দিতে পারে রাজ্য সরকার? এই বিষয়টি খুব চর্চিত এই কারণে যে এই সময়ের মধ্যে রাজ্যের শিক্ষক কর্মচারীরা চান, যেহেতু পঞ্চদশ অর্থ কমিশনের শেষ দিকে রয়েছে, ঠিক সেদিক থেকে রাজ্যের শিক্ষক কর্মচারীদের সমস্ত ধরনের বকেয়া মিটিয়ে দিতে। এক্ষেত্রে অনিয়মিত কর্মচারীরা যেমন দাবি করেন তাদের নিয়মিতকরণ, ঠিক ফিক্সড কর্মচারীরা যেমন দাবি করেন তাদের নিয়মিতকরণ, এসএসএ শিক্ষক কর্মচারী বা অন্যান্য যে প্রকল্পভুক্ত কর্মচারীরা তারাও দাবি করেন যে দিয়ে দেওয়ার ক্ষেত্রে। এসএসএর ক্ষেত্রে একটি কথা খুব প্রযোজ্য, এ রাজ্যের যারা আছেন আমার কথাগুলো শুনছেন এবং অবশ্যই রেকর্ড করা বক্তব্যগুলো শুনবেন। অনেকে বলবেন যে বিগত সরকারের সময়ে যারা এসএসএর শিক্ষক কর্মচারী আছেন তারা দিয়ে ঘোষণার সঙ্গে সঙ্গে তারা দিয়ে পেতেন, কিন্তু বর্তমান সরকারের সময়ে রাজ্য সরকারের কর্মচারীদের না তাদেরকে দিয়ে দেওয়ার যে বিষয় কিংবা ঘোষণা বা বিগত সরকারের সিদ্ধান্ত, বর্তমান সরকারের সময় তা দেওয়া হয়নি। এবং শুধু তাই নয়, 2017 সালে যারা এসএসএর শিক্ষক কর্মচারীরা যারা খুব বড় আশা নিয়ে আন্দোলন করেছিলেন সেদিন ওরেন্ট মনেতে, এবং আন্দোলনে সেই সময় বিজেপি নেতাদের কথায় যেভাবে বিশ্বাস করে তারাও বলা যেতে পারে তারা ভূমিকা নিয়েছেন, সেদিক থেকে তারা এখন হতাশাগ্রস্ত। অনেকে আছেন, কথা বলেন মাঝে মাঝে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে, তারাও তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এই হতাশাগ্রস্ত এসএসএ শিক্ষক কর্মচারীদেরও আশা ভরসা রয়েছে তাদের নিয়মিতকরণের দাবি। তারাও চান যে পঞ্চদশ অর্থ কমিশনের এই মেয়াদকালে তাদের নিয়মিতকরণের সুযোগ দেওয়া হোক। সেদিক থেকে তাদের বিষয়গুলো আসন্ন বিধানসভার অধিবেশনে উঠবে কিনা, আলোচনা হবে কিনা সেটা সময় বলবে। তবে এই সময়ে রাজ্যের শিক্ষক কর্মচারী যারা আছেন, অনিয়মিত থেকে নিয়মিত ফিক্সড রেটে যারা আছেন, চুক্তিবদ্ধ কিংবা এসএসএ শিক্ষক কর্মচারী যারা আছেন, তারা চাইছেন যে বিধানসভার অধিবেশনে অন্তত বিরোধী দলের বিধায়করা এই বিষয় নিয়ে কথা বলুক, বিরোধী দলের বিধায়করা এই বিষয় নিয়ে বিধানসভার মধ্যে সরব হোক, এটা তারা চান। তার সঙ্গে তারা বকেয়া দেওয়ার বিষয় নিয়ে কথা বলছিলেন বা প্রতিনিয়ত কথাগুলো তুলে ধরার চেষ্টা করছেন। আপনারা যারা আমাদের সঙ্গে নিয়মিত থাকেন, এই অনুষ্ঠান থেকে যারা কথাগুলো শুনেন, তারা অবশ্যই বলবেন এ রাজ্যের শিক্ষক কর্মচারীদের কাছে দিয়ে ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ রাজ্যের শিক্ষক কর্মচারীরা বরাবরই চান যে তাদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়া হোক। এই সময়ে 22% বকেয়া দিয়ে রয়েছে, পাওনা রয়েছে রাজ্যের শিক্ষক কর্মচারীরা। যদি এ রাজ্যের শিক্ষক কর্মচারীদের সমস্ত রকম পাওনা মিটিয়ে দিতে হয় রাজ্য সরকারকে, তাহলে সেদিক থেকে এই সময়ে কি 55% দিয়ে দেওয়া হবে, যেখানে 33% রয়েছে বর্তমানে? এই প্রশ্ন উঠতে পারে। কত শতাংশ দেওয়া হবে সেই বিষয়গুলো নিশ্চয়ই সময় বলা হবে, কিন্তু এই সময়ে চর্চিত বিষয়ের মধ্যে এ রাজ্যের শিক্ষক কর্মচারীরা বলছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত সুধীর রঞ্জন মজুমদার যে রেকর্ড করেছিলেন, বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সেই ইতিহাস গড়ে তুলুন বা সেই রেকর্ড গড়ে তুলুন, এই দাবি রাজ্যের শিক্ষক কর্মচারীদের। কেউ কেউ বলছিলেন, নমস্কার, কে বলছেন? লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। নমস্কার দাদা। হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে।
কেউ কেউ বলছিলেন শিক্ষক কর্মচারীদের একটা বিরাট অংশ বা অনেকে উদাহরণ হিসাবে বলেন যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার শিক্ষক কর্মচারীদের মূল যে দাবি কিংবা শিক্ষক কর্মচারীদের যে পাওনা করি সেটা মন থেকে বুঝতে পারতেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বলছিলাম বেমরা থেকে। হ্যালো, আপনারা আছেন, কথা শোনা যাচ্ছে। বেমরা থেকে বলছিলাম। আপনাদের প্রশ্নটা করছেন, কথা শুনতে পাচ্ছেন? ঠিক এ রাজ্যে শিক্ষক কর্মচারীদের মধ্যে একটা অংশের বক্তব্য যে সেই সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত সুধীর রঞ্জন মজুমদার শিক্ষক কর্মচারীদের পাওনা করি কিংবা সমস্ত দাবি দেওয়ার বিষয়গুলো মন থেকে বুঝতে পারতেন, কারণ তিনি শিক্ষকতা থেকে যখন এসছেন এ রাজ্যের শিক্ষক কর্মচারীদের যে পাওনা করি কিংবা চাহিদা বা অভাব, অভিযোগ, বঞ্চনা সেগুলো তিনি উপলব্ধি করেছেন, নিজে সাক্ষী। নমস্কার, কে বলছেন? বলছিলাম আজকে আপনারা যে জিনিসটা দেখাচ্ছেন, আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারকে স্মরণ করলাম। অ্যাকচুয়ালি কর্মচারী হিসাবে আমাদের যা পাওনা পাওনা উনি কিন্তু খোলা মনে আমাদেরকে দিয়েছিলেন, কারণ ওনার একটা অবদান কিন্তু সারা ত্রিপুরা রাজ্যের মানুষ কর্মচারীরা জানেন। যদিও কোনো কোনো পার্টি বিরোধী পার্টি করে, বিরোধী পার্টি যখন করেন কিন্তু কর্মচারী পাওনাদার ব্যাপারে কিন্তু শুধু মজুমদারের বিরোধিতাও করেন, উনি কিন্তু সত্য করেছেন। আর কংগ্রেসের কিছু মানে ব্যক্তিগত লোক এবং অপকর্ম যারা করেছে সব কিছু বিজেপিতে দিয়েছে, যার জন্য ওই লোকটি থাকতে কংগ্রেসের কিন্তু বদনাম হয়েছিল। তাছাড়া কিন্তু কংগ্রেস কিন্তু তাদের মতো ডাকাতি করেছে, তারা মানুষকে কিছু দিয়েছে, এরকম কর্মচারীকে দিয়েছে। অন্যান্য কিছু কাজকর্ম তারা করেছে, তারা এরকম কিন্তু ডাকাতি করে হয়নি। এখন দেখা গেল যে রাস্তাঘাট থেকে আরম্ভ করে যেদিকে যান সেদিকেই কিন্তু অপকর্ম এবং এগুলি মানে লুট করে খেয়ে নিচ্ছে। রাস্তাঘাট তো ভালো নেই, আপনারা টিভিতে দেখাচ্ছেন, জল থেকে বিদ্যুৎ থেকে আরম্ভ করে সব দিকে ট্যাক্সের উপরে, মানে কিভাবে যে চলছে এখন আর বলার মানে হচ্ছে থাকে না। তবে বিচার করতে গেলে কংগ্রেসটা ভালো ছিল, কিন্তু সুধীর মজুমদার বিশেষ করে কর্মচারীদের জন্য খোলা মনে দিতে উনি দিয়েছেন, যার জন্য ওনাকে স্মরণ করতে থাকবে ত্রিপুরার কর্মচারীরা। আর এখন যে সরকার আসলো ওনারা তো দিয়ে দিবেন না, যেমন 22% বকেয়া পড়ে নিল, সেইটাকে কিন্তু এগোবেন নাকি অষ্টম বেতন কমিশন বসাবেন। বসালে কিন্তু আমাদের নিয়ে যদি না বেতন মানসার করে দেবে, আমরা সব কর্মচারীরা ক্ষতিপূরণের মধ্যে পড়ে যাব। যার জন্য এই সরকার থেকে আমরা কি আশা করতে পারি? আমরা মনে হয় তাদের আসলে এই 7 বছর তারাই লোক, সেদিক চিন্তা করতে গেলে এই সরকার থেকে আশা করা যায় না। এবার মালিকটা মাননীয় মুখ্যমন্ত্রী যদি মনে করেন উনি কিন্তু কর্মচারীর দুঃখ যদি বেদনা বুঝেন, তাইলে মনে হয় সুধীর মজুমদারের মতো দেওয়ার ওনার ক্ষমতা আছে ঠিকই, কিন্তু মন আছে কিনা আমরা এখনো বলতে পারি যদি তাইলে আমরা ভাববো যে না, মালিকটা মুখ্যমন্ত্রীও ওনার কর্মচারীদের প্রতি মন আছে এবং তাদের দেওয়ার ক্ষমতা রাখছে বা দিচ্ছে। আর না দিয়ে যদি বড় বড় কথা বললেন তাহলে তো আমরা সেই কথাই বলবো যে ওনাদের এই 7 বছরে আমাদেরকে দেয়নি, আসলে সত্যি দেয়নি। ওনারা ষষ্ঠ বেতন আমাদেরকে কেন্দ্রীয় বেতন কমিশন হিসেবে ডাবল বেতন হয়ে যাবে, সেই হিসাবে কিন্তু আমরা সমস্ত কর্মচারীরা কিন্তু তাদেরকে আমরা দিয়েছিলাম। ওনারা কিন্তু প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী সরকার সবাই তো বলেছে আমাদেরকে মানে সম্পূর্ণ কেন্দ্রীয় বেতন দিয়ে, কেন্দ্রীয় বেতন দেওয়া। রাজ্যের শিক্ষক কর্মচারীদের কাছে যিনি কথাগুলো বলছিলেন এই সময় অনেকে বলছেন যে, নমস্কার, কে বলছেন? নমস্কার, নমস্কার, কথা বলুন, লাইভে আছেন। ধন্যবাদ এই প্রোগ্রাম করার জন্য। আমি ধর্মন্ত বলছি, শুনতে পাচ্ছেন আপনারা? শোনা যাচ্ছে। কথাটা হচ্ছে যে ব্যাপারটা আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার কর্মচারীর জন্য একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। সেই পরিস্থিতিতে আজকের জায়গায় দাঁড়িয়ে আমাদের বর্তমান আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ওনার দিকে থাকলে রাজ্যের কর্মচারী যে উনি কি সুধীর রঞ্জন মজুমদারের মতো দিয়ে প্রদান করতে দেন, সেটা হচ্ছে বড় প্রশ্ন। আরেকটা কথা হচ্ছে বিগত সরকারের আমলে অনিয়মিত কর্মচারীদেরকে নিয়মিত করা হতো। বর্তমান সরকার প্রতিষ্ঠিত হবার পর
করা হয়েছে, কিন্তু বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে বলা হয়েছিল যে সরকার প্রতিষ্ঠিত হলে 3 মাস বা 6 মাসের মধ্যে সমস্ত নিয়মিত কর্মচারীদের নিয়োগ করা হবে। আমরা দেখলাম তার পরিস্থিতিতে 18 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর 31 জুলাই অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করে বন্ধ করা দেওয়া হলো। বিশেষ করে বিআরডব্লিউ, কেজিএল, পার্ট টাইম ওয়ার্কার, কন্টিজেন্সি ওয়ার্কার, আমাদের দাবি থাকবে যে পুনরায় যাতে অনিয়মিত কর্মচারী যে নিয়মিত কর্মী বন্ধ রয়েছে সেটাকে পুনরায় চালু করা, কারণ এই রাজ্যের অনিয়মিত কর্মচারী বিশেষ করে এইভাবে পরিচিত হচ্ছে যেটা ভাবা যায় না। আমরা এই সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য অনিয়মিত কর্মচারী দিনরাত পরিশ্রম করলাম, কিন্তু আমরা কি ফল পেলাম? আমরা নিয়মিত করা থেকে বঞ্চিত হয়ে গেলাম। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা আশা রাখছি যে আমাদেরকে উনি রেগুলাইজেশন করবেন, আবার রেগুলাইজেশনের কথা পুনরায় চালু করবেন। আমরা বলছি না যে ত্রিপুরার ইতিহাসে যে কোনো অনিয়মিত কর্মচারী রেগুলার হয়নি, এই ধরনের অবাস্তব দাবি আমরা করছি না, যেটা যে দাবিটা সম্পূর্ণ সঠিক দাবি, যেটা বিগত সরকারের আমলে ছিল, কারণ এটা বন্ধ করা হলো। কেন অনিয়মিত কর্মচারীদের রেগুলাইজেশন বন্ধ করা হলো? অনিয়মিত কর্মচারী তো এই রাজ্যেরই মানুষ, এই রাজ্যেরই কর্মচারী, এই রাজ্যেরই শ্রমিক। তখন অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা বন্ধ করা হলো। আমরা চাই রাজ্য নিয়মিত কর্মচারীকে পুনরায় নিয়মিত করা হোক এবং অষ্টম পে কমিশনের আগে যাতে অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করার আওতায় ঢোকানো হয়। এবং বিগত অধিবেশনে মাননীয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছিলেন অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার প্রসেস চলছে। প্রায় 1 বছর পেরিয়ে গেল, এখন পর্যন্ত কোন অনিয়মিত কর্মচারী নিয়োগ হলো না, যে সারা কোন দপ্তরে কতজন নিয়মিত কর্মচারী রেগুলার হতে যাচ্ছেন। আমরা আপনাদের মাধ্যমে, আপনাদের চ্যানেলের মাধ্যমে বিলম্ব অনুরোধ আমাদের মুখ্যমন্ত্রী পুরো আস্থা যে আমরা অনিয়মিত কর্মচারীদের জন্য উনি একটা কিছু করবেন, কারণ অনিয়মিত কর্মচারী বিশেষ করে যে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে মানুষ বেঁচে থাকার মতো নয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যারা শুনছেন তারা অনেকে বলছিলেন, অনেকের বক্তব্য সেটা যে সুধীর রঞ্জন মজুমদার শিক্ষকতা থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন বলে রাজ্যের শিক্ষক কর্মচারীদের মনের কথা বলছিলেন। রাজ্য সরকার, বিগত সরকারের সময়ে বর্তমান মুখ্যমন্ত্রী তিনিও চিকিৎসক অধ্যাপক পেশা থেকে এসছেন, তাহলে তিনিও রাজ্যের শিক্ষক কর্মচারী সহ সামগ্রিক যে বিষয়গুলো তিনি উপলব্ধি করবেন দারুণভাবে, কারণ তিনিও বঞ্চনার শিকার হয়েছিলেন। এই বিষয়টি প্রায় প্রত্যেকের কাছে পরিষ্কার। তিনিও তৎকালীন সরকারের সময় কীভাবে বঞ্চনার শিকার হয়েছিলেন, কেন আদালতে গিয়েছিলেন, এই বিষয়গুলো বরাবরই আলোচনার মধ্যে রয়েছে বা চর্চার মধ্যে রয়েছে। সেদিক থেকে ডাক্তার মানিক সাহার আমলে রাজ্যের শিক্ষক কর্মচারীরা চাইছেন যে না, আর আদালতে যেতে হবে না। তাদের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন, যে মুখ্যমন্ত্রী অভিজ্ঞতা সঞ্চয় করে এই জায়গায় এসছেন। সুতরাং এই রাজ্যের শিক্ষক কর্মচারীদের যে দাবি রয়েছে, পাওনা করি রয়েছে, তা মিটিয়ে দেওয়া হবে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, বলুন। বলছিলাম যে অনুযায়ী আমার একটা কথা বলছিলাম যে আপনাদের যে নিউজগুলি করেন এগুলি খুব ভালো নিউজ করেন। আজকাল সকালবেলা আমরা একটা নিউজ দেখতাম পরিবর্তন হতে পারে। আপনাদের থেকে কলোনি কখন মানে খুব বাচ্চা ভালো লাগে আপনাদের নিউজ। তাহলে বলছিলাম যে আপনাদের একটা পরিকল্পনা আছে বা এখন কিন্তু মানে নদী জানা গেছে বা এরকম ছবি নিয়ে যাচ্ছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, থেকে বলছি। শোনা যাচ্ছে। সরকারি চাকরি আপনাদের নিয়মিতকরণ পরিস্থিতি মধ্যবর্তী যারা রয়েছে 15 বছর থেকে 20 বছর 20 বছর মনে অনেক অনিয়মিত নিয়মিতকরণটা অতি জরুরি। কেননা আপনি জানেন কি জানি না, আপনাদের সাথে সাংবাদিকতা করেন, আপনারাও জানবেন গত বছর রাজ্যে 200 থেকে বেশি অধিক বন্ধ হয়ে গেছে শিক্ষক কর্মকর্তার কারণে। কিন্তু এমন
অনেকগুলি স্কুল আছে এগুলি বন্ধ হয়ে গেছে, এগুলিতে এখন পুরোপুরি তালা, এগুলি তারা কখন তারিখ করে বিভিন্ন স্কুলে ঢুকিয়ে দিয়েছে শিক্ষকের অভাবে। কারণ শিক্ষক তেমন না, শিক্ষকগুলি কি করছে, শিক্ষকগুলি ঠিক মতো ডিউটি করছে না, স্কুল পরিচালনা করছে না, এবং তাদের অভাবের কারণে ছাত্রছাত্রী তারা সেগুলি আত্মহত্যা করছে। তাহলে এমন শিক্ষককে অনিয়মিত দেওয়া হয়েছে বিগত 10 বছর 15 বছর 20 বছর 25 বছর, তাদের নিয়মিত করার কারণটা অধিক জরুরি। এই মতো অবস্থা এখন তাদের হারিয়ে দিতে হবে কোনো কিছু না, এরা ভোটের রাজনীতি করতে সরকারের মতো কাজ করছে, কিন্তু জনগণ সচেতন নয়। এখন এখন কালকে এই কারণে কোনোদিন এই সরকার টিকবে না। যদি সরকার টিকে থাকতে হয় আইনটা করতে, যেটা 2018 আগে সেটা আমরা পূরণ না করে দিয়ে সরকার হবে না। এবং কংগ্রেস সরকার থাকতেও অনেক চাকরি দিয়েছিল, বহু চাকরি কংগ্রেস সরকার দেশে বিগত সরকার সরকার দিতে পারেনি, বিজেপি সরকার দিতে পারেনি, কংগ্রেস সরকার চাকরি অনেক চাকরি দিয়েছে, চাকরি মেলা চাকরি ধরো দেখতে পারে, তারা কিন্তু চাকরি দিতে সরকার মেলা কাজ করতে হবে। আর আপনি দেখুন এখন বিজেপি সরকারের আমলে সব দিকে শুধু ইনস্টলমেন্ট দুর্নাম ছুটে যাবে। সুতরাং এগুলো দিকে এখন কাজকে চিন্তা করতে হবে এবং অনিয়মিত যারা রয়েছে তাদের নিয়মিত পূরণের জন্য চেষ্টা করতে হবে। ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সুনীল কুমার দাস বলছি। আমি ওই সংগঠন থেকে বলছি। দেখুন, আমরা যে বললেন কিছুক্ষণ আগে, আমি চিন্তা করলে পারছি না, লোক বললেন যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কর্মচারী, রাস্তা আক্রান্ত। তো আক্রান্ত এখানে যে পরিণামটা সবকিছু তো সুষম। আপনারা দেখেন দেশের প্রতিদিন কিন্তু মেরুদণ্ড শিক্ষকরা কিন্তু ইঞ্জিনিয়ার তার সাহায্য করার শিক্ষক, তার সার্ভিস শিক্ষক জগৎ, শিক্ষক জগৎ কোন দিকে চলছে ভারতবর্ষের, বিশেষ ভারতবর্ষের শিক্ষক জগৎটা তারা কোন চিন্তা ভাবনা চলছে, তারা তো একটা শুধুই নীতিতে চলছে। কারণ কেন সেই নীতিতে বলছি, আমি আশা করি আপনার মাধ্যমে সমস্ত কর্মচারী যারা ত্রিপুরা রাজ্যের ভারতবর্ষের তারা শোনার দরকার আছে। আমি সেই কারণে বলছি, যারা শোষণকারী ভারতবর্ষে শোষণকারীর পেছনে যখন কেউ দৌড়ায়, কেউ শোষণ করার জন্য কিন্তু দৌড়ায়। আপনার কথাটা উপলব্ধি করেন, শোষণ করার পেছনে দৌড়ায়। তাতে কি হয়ে থাকে, যারা শোষণ করে তারা পেছনে দৌড়ালে তারা কিন্তু শোষণকারীরা শোষণ করবে। যারা পেছনে করা তাদের কথা খুব একটা পারবে না। বাবার যখন হয় তখন হয়তো একটু সামান্য চিন্তিত, কিন্তু তারা দেশটাকে বরবাদ করে। আজকে আমাদের যে শাসক, আমি কারণে বলছি, আমাদের শাসক এবং যে সরকার বা শাসন প্রশাসন সবটা হলো ভারতবাসীকে শোষণ করার জন্য। তাই ভুল পথে তারা এই যে শাসক তারা যদি পরিবর্তন না করতে পারে, যারা অনুরোধ করে বলছি কর্মচারীর কাছে, সংবিধান যেটা আছে আমাদের নিয়ম মাফিক সেটাতে যাতে এই যে যারা শাসক তারা কিন্তু কলঙ্কিত করে রাষ্ট্র পরিচালনা করতে হবে। একদিনের জন্য ভারতবর্ষের সংবিধানকে তারা সম্মান দেয় নাই, যার জন্য ভারতবর্ষে দারিদ্রতা, দুর্নীতি, অত্যাচার, নারী শোষণ সবকিছু হয়েছে। এবং একটা দিনের নীতি ভারতবর্ষে কথাটি কিন্তু অত্যন্ত প্রয়োজন। তাই তারা এই শাসকটারে কংগ্রেস বলুন, সিপিএম বলুন, বিজেপি বলুন, সব শোষণকারী দল, আমি বলছি বারবার, যারা 5 বছরের লাগে অন্তত যারা সংবিধানকে বিশ্বাস করে এবং সংবিধানকে লালন পালন করে তাদের পেছনে কিন্তু জাতিবাদী, সমাজবাদী, দেশদ্রোহী শাসক ভারতবর্ষের শাসন করতে তাদের যদি প্রতিহত করা করে শিক্ষা করার, শিক্ষক মানুষ তারা বলছে না ডাক্তারের মধ্যে তো শিক্ষক আছে প্রত্যেকে। এই প্রত্যেকটা তারা মনোযোগ দেওয়ার সময় আগে ভারতবর্ষে না এই সরকারিরা আজকে দেখেন সংবিধান কেলেঙ্কারি করার পরে তাদের হার অবস্থা কি হচ্ছে। কিন্তু দেশটা তো পরিবর্তন হতো না, আমার তো দেশটা শুধু আর এক সরকারি আসছে, তাতে কি হয়ে থাকে
আছে তাদের চাকরিও দেওয়া লাভ নেই। অন্তত বিশ্বাস করে যারা মানে বাবা মায়ের পিতা তারা এবং সব গানকে রক্ষা করার জন্য কাজ করতেছে, তাদের পেছনে সমর্থন করুন। জাতিবাদী মানসিকতা তারা মাথার থেকে এই বিমা যেন দূর করে আমরা একটাই বিমায় আর কেবলমাত্র আমরা মনে ভারতকে এবং আমরা বিদেশি শাসককে ভারত থেকে একদম বহিষ্কার করে দিব। ভারত মুক্ত আমরা চাই এই শাসক, তারা ভারত মুক্ত ভারতবর্ষে তাদের থাকার কোনো থাকার শাসক। নমস্কার, কে বলছেন? বলছিলাম স্যার, আজকে যারা ভালো কাজ করেছে আমাদের অনেক মুখ্যমন্ত্রীরা অনেক ভালো কাজ করছে, তাদেরকে স্মরণ করতে হবে। তারা মুখ করে মুখ করে আমাদের বর্তমান যে মুখ্যমন্ত্রীরা উনিও যদি প্রয়াত হয় ওনাকে স্মরণ করবে। কারণ 14 নম্বর ডাক্তার হয়েছে না, 14 নম্বর ডাক্তার হওয়া যায় যদি পরবর্তী মুখ্যমন্ত্রী আসে তো ওনাকে স্মরণ করবেন। ওনারা হয়তো 14 নম্বর ডাক্তার হওয়া যায়, কিন্তু এখন যে প্রধান মুখ্যমন্ত্রী আছেন ওনার আমলে ল্যান্ড ফেলেও ডাক্তার হওয়া যায় না। ওই হয়তো ওনার মুখ্যমন্ত্রী 14 নম্বর পেলেও ডাক্তার হয়ে যায়। ওনাকে স্মরণ করবেন মানুষকে যখন প্রয়াত হবেন 14 নম্বর পেলেও ডাক্তার হওয়া যায়। উনি তোমার থাকবেন না, ওনাকে প্রয়াত করে আলোচনা করতে ওনার মতো স্মরণ করবো না। ওনারা আমরা 14 নম্বর পেলেও ডাক্তার হওয়া যায়। কি বললাম সবাই থাকবে, সবার সুবিধাবাদী 14 নম্বর পেলেও ডাক্তার হওয়া যায়। আর নার্স না আমার অনেক অনেক আপনার কি বলবো গরিব 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 বলার ইচ্ছা বলবেন না, কোনো গাছের ছেলে অনেক ছেলে মেয়ে তো পাচ্ছে না। আমাদের কোনো চাকরি মেয়ে বললে চলে, তাদের যখন চাকরি করে আমাদের ঘরে চাকরি দেয়। আমার 14 নম্বর পেলেও চাকরি চোখের পিছনে যে কত টাকা দিয়েছে ওনারা বলতে পারবে। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? কথা বলুন। একবার ওইখানে যেসব মানুষ জানান রাজ্য থেকে আমরা বিশ্বাস করি বিয়ে বা অর্থনীতি উৎপন্ন ওখানে সুবিধা আমাদের করেছে আমাদের রাজ্যে থেকে লাগু করা হবে আমরা বিশ্বাস করি। নমস্কার, কে রাজ্য বলছেন? সরকারের আমলে যেমন হতে পারে এবং আরো বলেছেন দেশের মুখ্যমন্ত্রী সুধীররঞ্জন মজুমদারকে স্মরণ করছে না না ব্যবহার না এটা উত্তরপ্রদেশ আপনার যত বলে আমরা মনে করছি। উত্তরপ্রদেশকে উত্তরপ্রদেশ রাজ্যে প্রায় 1 কোটির মতো প্রায় 1.5 লক্ষ
চাকরি করে ওখানে এখানে দিয়ে দিতে হবে এবং ওটাকে তবে ভাই কোনো সিদ্ধান্ত কিন্তু আমরা চাইছি 7% ঢুকে 7% দিয়ে দেওয়া না হ্যাঁ দিয়ে দিলে কি হয়ে যাবে উত্তর প্রদেশ এবং ত্রিপুরা একটা ইতিহাস ঠিক করবে যে হ্যাঁ রাজ্যে সমস্ত দিয়ে সরকার পারে কারণ উত্তর পারলে ওরা মুক্তি করবে আমরা চাই যে না মনে না এটা বাইক করলাম কইরা তাকে কোনো বিরোধ করতে না পারবে নেই আজকে ওর একটু দায়িত্ব নেই দিয়ে পারেন 7% এগিয়ে এটাকে বাইক করলাম কইরা হইলাম এবার সামনে হারে ত্রিপুরা এটা ভারতবর্ষ যে আমাদের সরকার যতটুকু যে মানবতা হ্যাঁ এবং সরকারকে তারা আগেই বলে আছে যখন মিটিং করতে হবে না আমরা সময়ের মধ্যে টাকা যখন ভরে যখন নির্মিত পারবো আমরা দিয়ে দেবো ঠিক আছে এরকম হচ্ছে তো থাকবে না বাজারে খাইবে বাজারে খাইলে ড্রাগন মনে হাঁটতে হবে হ্যাঁ তখন সবাই উপকৃত সরকার তোমাদের তোমাদের ব্যাপারে মাঝারে খাবে তখন কি ওদের কাম করবে না নতুন কি হয় ছোট ব্যবসায়ীরা লাভবান হয় এবং তাদের ব্যবসায়ীরা লাভবান হয় এই সমস্যা দেখিয়ে দিতে আপনি আজকে খবর সুখবর অভিনন্দন আপনাকে ভালো থাকবেন কিন্তু সেই যে রিফ্লেকশন মিছিলের মিটিংয়ে কথায় আলোচনায় সেটা করানো যাচ্ছে না ভয়ের একটা পরিবেশ কাজে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বিশ্বাস করি যে এই ভয় কাটিয়ে শিক্ষক কমিটিরা আগামী দিনে আন্দোলনে এগিয়ে আসবে আমরা যে বিষয়গুলিকে আজকে প্রেস মিটে হাইলাইট করছি সেটা হচ্ছে আমাদের 22% দিয়ে পেন্ডিং এবং সুবীর মজুমদারকে স্মরণ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী সুবীর মজুমদারকে স্মরণ করলেন কর্মচারীরা আসলে দেখেন তাদেরকে স্মরণ করার দরকার আগ্রহ করে কারণ অনেক বছর করে আসছে সুবীর মজুমদারের স্মরণ করলে তারা ত্রিপুরা রাজ্যের কর্মচারীকে সম্পূর্ণ দিয়ে গেল সুবীর রঞ্জন মজুমদার প্রাক্তন মুখ্যমন্ত্রী কিন্তু আজকে স্মরণ করতে বাধ্য হচ্ছে কারণ কাজ যদি ভালো করে গেছে স্মরণ অবশ্যই করবে কর্মচারীরা কারণ ঘোষণা কারণ একটা পুরানো হয় কারণ সরকার কেন্দ্র সরকারের কথা বলে না আপনাকে সমস্যা দিয়ে কিন্তু সেটা করে কর্মচারী কিন্তু অন্যান্য দিয়ে দেওয়ার পরিস্থিতি আসছে কর্মচারী বেতন অনেক বেশি কর্মচারীর বেতন অনেক কম ছিল অনেক কম ছিল কিন্তু দিয়ে দেওয়ার পরিস্থিতিতে কর্মচারীর বেতন বেড়ে গেল 200 টাকা আমরা সাধুবাদ জানাই কর্মচারীকে দিয়ে গেল ডবল ইঞ্জিনের সরকার তারা স্বতন্ত্র অনুষ্ঠান কেন্দ্রীয় হারে দেওয়া ছিল তাদের মুখের কথা কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত কর্মচারী কোনোটাই দিতে পারে না ডবল ইঞ্জিনের সরকার শুধু কর্মচারী নয় বেকারের কিন্তু কর্মসংস্থানের কথা বলেছিল কিন্তু সরকার 50,000 চাকরি দিয়ে বছরে কিন্তু বেতন করতে পারে না কিন্তু আসলে স্মরণ যারা ভালো কাজ করে বিভিন্ন স্মরণ করতে হবে যারা কথা বলে তার সমালোচনা করবে কারণ যারা সত্য বললে তার কথা করে হলেও কিন্তু বেশি সত্যতা বলে দুবার পূর্ণ পরিপ্রেক্ষিতে আবার উঠছে কিন্তু মিথ্যানো কাজ একবার ঢুকে গেলে সেটা কখনো উঠে না কিন্তু এই রাজ্যের সরকার সরকার ডবল ইঞ্জিনের সরকার কিছু সাহায্যে আসার পর থেকে যে মানুষের সাথে কর্মচারীর সাথে বেকারের সাথে অনিয়মিত কর্মচারীর সাথে সমস্ত কিছু রাজ্যে মানুষের সমস্ত মানুষের সাথে সমস্ত মানুষের স্বাস্থ্য কিন্তু প্রতিশ্রুতি দিয়ে এগুলোকে মানুষকে দাঁড়িয়ে রাখা গেল কিন্তু
জিন্দা মানুষকে বাড়ানো যাবে, মৃত মানুষকে বাড়ানোতে বাস্তবে 4 জন লোক লাগে, কিন্তু আসলে সরকার, আমরা সরকারের কাছে আর বহুমুখী বলতে সবসময় আমরা আবেদন করি, বিভিন্ন দিয়ে বেকার মুখোমুখি হয়ে গেল, বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করুন, স্কুলগুলোকে মানুষ করার জন্য মাস্টারের প্রয়োজন, সেখানে মাস্টার নিয়োগ করুন, হসপিটালগুলোর মধ্যে নার্সের প্রয়োজন, সেখানে নার্স নিয়োগ করুন, পিডাব্লিউডির মাধ্যমে কর্মচারীর দরকার, এডিশনের দরকার, কিন্তু সেখানে চেয়ারগুলো ফাঁকা হয়ে কিছু কর্মচারী নেই, তাদের সেখানে চেয়ারগুলোকে ভর্তি করার দরকার, ডিপার্টমেন্টগুলোর মধ্যে স্বাস্থ্য তো বললাম, আবার সর্বশেষে কিন্তু সরকারের ভূমিকা কোনটা এখন পর্যন্ত গ্রহণ করতে পারেনি, তাদের বলে কি তাদের জানছি নেই। কোথাও যদি কোনো কিছু বিরোধীরা আন্দোলন করতে বা কর্মসূচি করতে যায়, তখন তারা এখানে হাল্লা হুমকি আক্রমণ ছাড়া কোনো কিছু করে না। যখন তেমনি সেন্ট্রাল এমপ্লয়িরা 55% পাচ্ছে, আমরা পাচ্ছি 33%। কাজে এই যে 22% দিয়ে না পাওয়ায়, এই 22% দিয়ে না পাওয়ায় আমরা সিরিয়াসলি প্রতি মাসে একজন গ্রুপ ডি কর্মচারী 3,500 টাকা আর একজন গ্রুপ ডি হাইয়েস্টলি প্রায় 34,000 টাকা প্রতি মাসে কম পাচ্ছে। কাজে এই আজকে আমরা দেখছি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সিস্টেমের জন্য এবং রাজ্য সরকারের যে বিভিন্ন সিদ্ধান্ত, এই যে পৌরকর বৃদ্ধি, জলকর বৃদ্ধি, দুধের দাম বৃদ্ধি, ইলেকট্রিসিটির দাম বৃদ্ধি এবং বিভিন্ন দ্রব্যের যে মূল্য বৃদ্ধি করছে, সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষক কমিটিদের নাভিশ্বাস অবস্থা, এই জায়গায় দাঁড়িয়ে 22% দিয়ে ইমিডিয়েট দেওয়ার জন্য আমরা দাবি করছি। কারণ এই অক্টোবরের মধ্যে আমি একজন অফিসার শিক্ষায় বলছি, এখন কি আর বলো, এই একই স্কুলে একটি কাজ বিভিন্ন সরকারের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ সবই আমরা করি। তারপর যখন 2017 সালের পরে আজ পর্যন্ত একটা টাকাও সরকার আমাদেরকে বিবেচনা করেনি। অথচ ওরা বিধানসভা নির্বাচনে বলেছিল ওরা আসলে পরে আমাদেরকে রেগুলার করে দিবে। দুবার শেষে রায় পাওয়ার পরে ওরা আমাদেরকে কেন স্কুল দিতে দেবে। তারপর বারবার এত বঞ্চিত না আমাদের সাথে, কিন্তু আমরা কি কাজ কম করি না? তো অন্যান্য নেতা মন্ত্রী সবার অধিকার আছে, ওদের মেয়েদেরকে বাইরে ওদের পড়াশোনা করার জন্য ভালো উচ্চশিক্ষা শিক্ষিত করার জন্য, কিন্তু আমাদের কোনো ইচ্ছা নেই। আমাদের বাচ্চাদের আমরা শিক্ষা খাওয়াতেই পারি না, কিন্তু শিক্ষা দিবে এটা সরকারের ভাবা উচিত। একই কাজ একই অথচ আমাদের সেই মনোবলটা ভেঙে যাচ্ছে দিনকে দিন ভেঙে যাচ্ছে। আমরা কিভাবে আমাদের কর্মস্থলে গিয়ে কাজ করবো? আমাদের মনোযোগ ভেঙে যাচ্ছে, সরকার বুঝতে পারছে না ওরা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, ওদের অবস্থা ওরা নিজেরাই জানে না। আমাদেরকে রাখলে কি কাজ করতে ওরা নিজেরাই জানে না। আর কি বলবো বলুন, ভাষা নেই, এত বন্ধুরা ত্রিপুরা কিন্তু সবাই যত নিয়মিত কর্মচারী আছে সবাই কিন্তু বঞ্চিত হচ্ছে। আর কি বলবো, আপনাদেরকে ধন্যবাদ আমাদের কথা তুলে ধরার জন্য। নমস্কার। অক্টোবরের মধ্যে টাকাটা যদি কমিটেড না করা যায়, কমিশনের মাধ্যমে বাকিটা বলছে কিছু লোক দেখলাম বন্ধ যে আন্দোলন করতে হবে না এই সরকারের। এই একটা কথা, এটা কি কথাটা এরকম মনে হচ্ছে? কি ভাষা দিয়ে কথা বলবো, কি ভাষা দিয়ে কথা বললে মানুষ ক্ষতি হবে আমরা বুঝতে পারলাম না। যে সরকার এই দিল না 22% দিয়ে জমায় রাখছে, তারপর বলছে আন্দোলন করতে হবে না, তারপর বলছে সপ্তম কমিশন রেখে দিতে হবে, তাও দিল না, তারপরে বলছে আন্দোলন করতে হবে না।
তৈরি। আন্দোলন ছাড়া কোনো কিছুই পাওয়া যাবে না। আন্দোলন ছাড়া যেহেতু জিতে না, আন্দোলন ছাড়া পাওয়া যাবে না, এই সত্যি কথা। কারণ এই সপ্তম বছর ডিভিশন আমরা কোনোদিনও পেলাম না, আর চাইলাম না যে আমরা ক্ষতি যে হইলো 7 বছরে, সেই ক্ষতিটা কে দিয়ে দিবে আমাদেরকে? বললো যে থাকতে আমি কোথায় যাবে, আন্দোলন করতে হবে, আন্দোলন করতে হবে, এই কথাটির জন্য আর একটু ফোন করলাম। এটা আপনাদের মাধ্যমে জানান দিতে চাই। এই ধরনের পাঁচমিনিট কথা না বলারই সঠিক কর্মচারীদের শিক্ষা দেবে না। কারণ কেন্দ্রীয় হারে যখন বেতন তারা যখন কেন্দ্রে তারা বেতনটা বাড়ায়, জিনিসপত্রের দাম বাড়ে, এই কারণে কিন্তু বেতনটা বাড়ায়। কেন্দ্রীয় কর্মচারী যে বাজার থেকে বাজার কিনে, আমরা কিন্তু সেই বাজার থেকে বাজার কিনি, আমরা বেতন বাড়বে না কেন? কেন্দ্রীয় হারে যদি 55% দিয়ে তারা রাখবে, তাহলে আমরা কেন মানে 30% আর 30% পাবো? এই জিনিসটা তাদের ব্যতিক্রম হয় কি? তারা কেন তারা বলছে আন্দোলন করতে হবে না? আন্দোলন ত্রিপুরাতে কোন আন্দোলন না হয়? প্রত্যেকটি ডিপার্টমেন্টে আন্দোলন, মাস্টারের জন্য আন্দোলন হয়, শ্রমের জন্য আন্দোলন হয়, কারেন্টের জন্য আন্দোলন হয়, মানে সমস্ত কিছুর জন্য আন্দোলন হয়। বেকার কর্মচারী আন্দোলন করে, রাস্তাগুলো করে, রাস্তা খারাপ, কিসের আন্দোলন? তারা আন্দোলন করেও তো ভালো সুস্থ পরিষেবা পাচ্ছে না এই দিকে। এখন যেটা বলছে আন্দোলন করতে আমারে না দিয়ে সেটা যখন থাকবে পরে তখন মানুষ খুশি হতে পারবে? এইটা কোনোদিনও খুশি হতে পারবে না। দেখেন না কতটুকু দেয়, আমাদেরকে বিয়েটা মার্জার করে দিলে। কেন মার্জার করে দিলে? ওনারা আমরা পাউনি জিনিসটা দেবে না কেন? তাহলে ওনারা আমাদেরকে দিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তারা কেন সরকার আসছিল? আমরা তো তাদেরকে ভোট দিয়েছি। এখন বুঝি নদী পাড়ে মাটি চালা সেই সিস্টেমে কথা বলা হচ্ছে, কর্মচারী খেলনা চলছে, সেটা সঠিক হয়নি। এটা কিছু বলা বাড়তি টাকা পাওয়ার যে সুযোগ, সেই সুযোগটা হাতছাড়া হয়ে যাবে। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আহ্বান করছি উইদিন সেপ্টেম্বর যাতে এই পেন্ডিং বিয়েটা রিলিজ করা হয়, না হলে 16 ফিনান্স কমিশনের কাছ থেকে সেই টাকাটা পাওয়া যাবে না। আরেকটা সেকেন্ড পয়েন্ট যেটা আমরা দেখছি যে আপনারা নিশ্চয়ই অবগত আছেন, কেন্দ্রীয় সরকার 8ম বেতন কমিশন গঠন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, যদিও এখনো নোটিফিকেশন বের হয়নি। আমরা কেন্দ্রীয় সরকারের মানে এখনো পর্যন্ত নোটিফিকেশন কেন বের হয়নি এটা আমরা বুঝতে পারছি না। কারণ অ্যাকর্ডিং টু মানে প্রিভিয়াস যে রুলস, প্রিভিয়াস যে সিস্টেম, 2006-এর পরে 2016, 96-এর পরে 2006, 2000 পরে 2016, 1 জানুয়ারি থেকে 8ম কেন্দ্রীয় বেতন কমিশন কার্যকরী হওয়ার কথা। সেই জায়গায় দাঁড়িয়ে এখনো টোটাল যে 18 ফিনান্স কমিশনের যে নোটিফিকেশন বা তার যে সেট আপ, সেটা এখনো তৈরি হয়নি। আর যাই হোক, আগামী দিনে তৈরি হবে আমরা বিশ্বাস করি, এবং আমরা আশা করছি ত্রিপুরা রাজ্য যাতে 8ম বেতন কমিশন অনুযায়ী রাজ্যের শিক্ষক কর্মচারীরা বেতনক্রম পেতে পারে, তার জন্য রাজ্য সরকার যাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে। এবং এই প্রয়োজনীয় উদ্যোগের মধ্যে প্রাথমিক শর্ত হচ্ছে, যত কথাই রাজ্য সরকার বলুক না কেন, 7ম কেন্দ্রীয় বেতন কমিশন রাজ্যে চালু হয়নি, না বেতন ক্রমের দিক দিয়ে, না পদ অনুযায়ী। মানে একজন রাজ্যের শিক্ষক, রাজ্যের একজন ইঞ্জিনিয়ার, রাজ্যের একজন ফার্মাসিস্ট, রাজ্যের একজন নার্স ক্যান্ডিডেট সেম পোস্টের সেম রিক্রুটমেন্ট রুলস, একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে একই নিয়োগ পদ্ধতি মেনে রাজ্য এবং কেন্দ্রে নিয়োগ হচ্ছে, অথচ বেতন ক্রম ডিফারেন্স অনেক, মানে 13 থেকে 17,000 টাকা ইনিশিয়ালি ডিফারেন্স হচ্ছে। কাজে এই ত্রুটিগুলি যদি দূর করা না যায়, এছাড়াও আপনারা জানেন অন্যান্য যে সুযোগ সুবিধা, হাউস রেন্ট, গ্র্যাচুইটি ইত্যাদি ক্ষেত্রেও কেন্দ্রীয় এবং রাজ্যের মধ্যে অনেক ডিফারেন্স। সেন্ট্রালে 20 লাখ গ্র্যাচুইটি, আমাদের 10 লাখ। আমাদের এখানে 3,000 টাকা হাউস রেন্ট, সেন্ট্রালে নো সিলিং 8% বেসিক। এই জায়গায় দাঁড়িয়ে এই অ্যানামলিগুলি যদি দূর না হয়, 7ম বেতন কমিশন অনুযায়ী যদি রাজ্যের বেতন ক্রমটা ডিফারেন্সটা যেটা দূর না করা হয়, তাহলে কিছুতেই 8ম বেতন কমিশন কার্যকরী করা যাবে না। কাজে এই জায়গায় দাঁড়িয়ে আমরা
রাজ্য সরকারের কাছে আহ্বান করছি যাতে ইমিডিয়েটলি সপ্তম বেতন কমিশন প্রকৃত অর্থে রাজ্যে চালু করার পরই যাতে অষ্টম বেতন কমিশন কার্যকরী করার উদ্যোগ গ্রহণ করে, না হলে অষ্টম বেতন কমিশন সপ্তমের মতোই রাজ্য কর্মচারী শিক্ষকদের অধরা থেকে যাবে। আমরা থার্ড পয়েন্ট যেটা বলছি, সমস্ত দপ্তরে প্রচুর শূন্যপদ, আমাদের হিসাব অনুযায়ী প্রায় মোর দেন 50,000 পোস্ট শিক্ষক এবং কর্মচারীদের খালি পড়ে রয়েছে, এবং এই খালি থাকার পরে শিক্ষা ব্যবস্থা লাটে উঠছে, পঠন পাঠন প্রায় বন্ধ বিভিন্ন জায়গায়। পাশাপাশি যে অফিসে কাছারিতে যে কর্মসংস্কৃতি, সেই কর্মসংস্কৃতিও সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এই জায়গায় দাঁড়িয়ে এবং বেকারদের মধ্যে হতাশা বৃদ্ধি হচ্ছে। রাজ্য সরকারের প্রতিশ্রুতি ছিল বছরে 50,000 চাকরি দেওয়া হবে, তাই সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে প্রায় 50,000 পোস্ট খালি, রেগুলার পোস্ট খালি। তাই এই পোস্টগুলিতে যাতে ইমিডিয়েটলি নিয়োগ করা হয়, আমরা এই আহ্বান করছি রাজ্যের স্বার্থে, বেকারদের স্বার্থে, ত্রিপুরা রাজ্যের কর্মসংস্কৃতির স্বার্থে। এবং সেদিক থেকে এই রাজ্যের শিক্ষক কর্মচারীরা এই সময় শুধু ঘোষণার অপেক্ষায় নয়, তারা তাদের দাবির কথা বলেছেন। ইতিমধ্যে পিজিটি এসবি রুট সাংবাদিক সম্মেলন করেছে, দাবির কথা বলেছে। টিএসসিসি দিগ্বিজয় ভবনের তরফে সাংবাদিক সম্মেলন, প্রতিক্রিয়া কিংবা বক্তব্য দাবি প্রণয়ন, তার সঙ্গে প্র্যাকটিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফেও মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। তারপর তারাও সাংবাদিক সম্মেলন করবেন। সব মিলিয়ে শিক্ষক কর্মচারীরা ময়দানে সেপ্টেম্বর ডিএর অপেক্ষায় কত শতাংশ একমাত্র জানেন ডাক্তার মানিক সাহা এবং তার সরকার। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।